রাতের অন্ধকার যখন ঘন হয়ে আসে তখন কিছু কিছু রাস্তা যেন জীবন্ত হয়ে ওঠে। পিচঢালা হাইওয়েগুলো তখন এক শহর থেকে অন্য শহরে যাওয়ার মাধ্যম থাকে না, বরং পরিণত হয় এক অদৃশ্য গোলক ধাঁধায়। বিশেষ করে সেই সব রাস্তা যেখানে অকালে ঝরে গেছে কোনো তাজা প্রাণ, যাদের শেষ ইচ্ছাগুলো অপূর্ণই রয়ে গেছে ধুলো আর রক্তের মিশেলে। আজকের গল্প তেমনই এক রাতের, এক লোভী মানুষ আর এক অতৃপ্ত আত্মার। রাত তখন প্রায় 12টা। আকাশ ভেঙে বৃষ্টি নামার উপক্রম হয়েছে। ঝোড়ো হাওয়া এসে ধাক্কা মারছে হাইওয়ের ধারে সস্তা ধাবাটার টিনের চালে। ধাবার এক কোণে বসে একা একা মদের বোতলে চুমুক দিচ্ছিল সুরঞ্জন। সুরঞ্জন পেশায় ড্রাইভার, কলকাতা থেকে দূরপাল্লা ট্রিপ মারেছে। গাড়ি চালানোর হাত ভালো, কিন্তু স্বভাবটা মোটেই ভালো নয়। অতিরিক্ত লোভ আর মদের নেশা তাকে চালক মহলে বেশ কুখ্যাত করে তুলেছে। কাস্টমারের ফেলে যাওয়া দামি জিনিসপত্র আত্মসাৎ করা বা মৃত যাত্রীর পকেট সাফ করার মতো ট্রাক রেকর্ডও আছে তার। লোকটার মনে দয়া মায়া বা ভগবানের ভয় বলতে কিছুই নেই। উফ, যা গরমটা পড়েছিল! যাক বাবা, এখন একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু কপালটা এমন খারাপ, আজ একটাও ভালো ট্রিপ পেলাম না। সুরঞ্জন দা, রাত 12টা বাজতে চলল, এবার দোকান বন্ধ করব। তুমি কি আজ এখানেই গাড়ি গুঁজিয়ে ঘুমাবে নাকি কলকাতায় ফিরবে? ধুর শালা, কলকাতায় ফিরে কি করব? ঘরে গেলেই বইয়ের ঘ্যানঘ্যানানি, তার চেয়ে গাড়িতেই শুয়ে পড়ব। তবে তার আগে আর এক পেগ। ঠিক তখনই সুরঞ্জনের মোবাইল ফোনে একটা নোটিফিকেশন ঢুকল। ওয়ান ওয়ে বুকিং। সুরঞ্জন স্ক্রিনের দিকে তাকালো। তার চোখ দুটো লোভের চোটে বড় বড় হয়ে গেল। ওরে বাবা, এ তো লটারি! কলকাতা টু বীরভূম ওয়ান ওয়ে ট্রিপ। ভাড়া কত দিয়েছে দেখেছিস? স্বাভাবিক ভাড়া 3 গুণ, তাও আবার এই ঝড় বৃষ্টির রাতে। এত রাতে বীরভূম, তাও আবার 3 গুণ ভাড়া! সুরঞ্জন দা, লোভ ভালো, কিন্তু অতি লোভ ভালো নয়। এই ঝড়ের রাতে হাইওয়েতে গাড়ি চালানো এমনিতেই বিপজ্জনক, তার উপর বীরভূমের ওই জঙ্গলওয়ালা রাস্তা। আমার কেমন যেন খটকা লাগছে। বুকিংটা ছেড়ে দাও না হয়। তুই চিরকালই ভীরু ছাগল রয়ে গেলি রে। আরে টাকা যখন বেশি, তখন শয়তানের বাড়ি যেতে হলেও আমি রাজি আছি। সুরঞ্জন ড্রাইভার কোনোদিন টাকার ট্রিক ছাড়ে না। এই নে তোর বিল। সুরঞ্জন টাকা ছুঁড়ে দিয়ে মদের বোতলটা পকেটে পুরল। তারপর গাড়ির দিকে হনহন করে এগিয়ে গেল। গাড়ি স্টার্ট দিয়ে সে বুকিং লোকেশনের দিকে এগিয়ে গেল। শহর পার হয়ে একটা শুনশান ওয়েটিং রুমের একটু আগে গাড়িটা থামালো সে। বাইরে তখন বৃষ্টি শুরু হয়ে গেছে। হেডলাইটের তীব্র আলো ভেদ করে সুরঞ্জন দেখল ওয়েটিং রুম থেকে একজন লোক বেরিয়ে এলো। পরনে দামি পাঞ্জাবি, কপালে চন্দনের ফোঁটা, ঠিক যেন কোনো বিয়ের বর। কিন্তু এই দুর্যোগের রাতে এই নির্জন জায়গায় একটা লোক বরের সাজে কেন দাঁড়িয়ে থাকবে, সেটা সুরঞ্জনের মাথায় ঢুকল না। দাদা, বীরভূম যাবেন? বুকিং কি আপনার? যুবকটি এগিয়ে এলো। গায়ের রং ফ্যাকাশে, চোখ দুটো কেমন যেন স্থির। কাছে এসে বলল, হ্যাঁ, আমি বুকিং করেছি। খুব জরুরি ভাই, আজ রাতেই পৌঁছাতে হবে। আসুন ভেতরে। সুরঞ্জনের ঠিক পাশেই কো ড্রাইভার সিটে যুবকটি এসে বসল। তার বসার ভঙ্গিতে কোনো তাড়াহুড়ো ছিল না, কিন্তু শরীর থেকে একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া যেন গাড়ির ভেতরটা নিমেষের মধ্যে ঠান্ডা করে দিল।
সুরঞ্জন গাড়ি গিয়ারে ফেলে হাইওয়ের দিকে বাড়ালো। মনে মনে ভাবল, যুবকটা নিঘাত কোনো বড়লোক বাড়ির ছেলে। বড়লোকের হাজারো বাইনাক্কা থাকে, হয়তো প্রেম করে বিয়ে করতে পালাচ্ছে। গাড়ি এখন ফাঁকা এক্সপ্রেসওয়েতে। বৃষ্টির বেগ আরও বেড়েছে। ওয়াইপার দুটো তীব্র গতিতে কাঁচের জল সরিয়ে চলেছে। গাড়ির ভেতরে নীরবতা ভাঙার জন্য সুরঞ্জন আর চোখে পাশের যাত্রীটিকে দেখল। যুবকটি জানলার বাইরে তাকিয়ে আছে, যেন কোনো গভীর চিন্তায় মগ্ন। তা দাদা, এত রাতে বরের সাজে বীরভূম যাচ্ছেন যে? বিয়ে কি ওখানেই? হ্যাঁ, আজ রাতেই আমার বিয়ে। লগ্ন পেরিয়ে যাওয়ার আগেই আমাকে পৌঁছাতে হবে। ও আমার জন্য অপেক্ষা করে আছে। তা কনে পক্ষ কি কোনো গাড়ি পাঠায়নি, নাকি বাড়ি থেকে পালিয়ে বিয়ে? যুবকটি এবার সুরঞ্জনের দিকে তাকালো। তার চোখের মণি দুটো যেন অতিরিক্ত কালো। না, পালিয়ে নয়, দুই বাড়ির সম্মতিতেই হচ্ছে। কিন্তু আমার একটু দেরি হয়ে গেল। একটা দুর্ঘটনা ঘটেছিল মাঝপথে, তাই গাড়িটা পাল্টাতে হলো। সুরঞ্জন আর বেশি প্রশ্ন করল না। তার নজর তখন চলে গেছে যুবকটির ডান হাতের আঙ্গুলের দিকে। সেখানে একটা বিশাল হীরের আংটি জ্বলজ্বল করছে। শুধু তাই নয়, যুবকটির গলার সোনার চেন আর পাঞ্জাবির হীরের বোতামগুলো দেখে সুরঞ্জনের ভেতরে লোভী রাক্ষসটা জেগে উঠল। এই আংটিটার দামই তো কম করে 4-5 লাখ টাকা হবে। আর গলার চেনটা, ইস, লোকটা যদি কোনোভাবে এই আংটিটা এখানে ফেলে যেত, বা আমি যদি ওটা হাতাতে পারতাম, তবে সারা জীবনের মতো ড্রাইভারি করা ঘুচে যেত। নেশার ঘোরে আর লোভের তাড়নায় সুরঞ্জনের মাথায় এক কুৎসিত বুদ্ধি এলো। সে পকেট থেকে মদের বোতলটা বের করল। এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে বোতলটা সুরঞ্জনের দিকে বাড়িয়ে দিল। নিন দাদা, একটু খেয়ে নিন। এই ঠান্ডা রাতে শরীরটা গরম হয়ে যাবে। রাস্তা অনেক লম্বা। না ভাই, আমি ওসব ছুঁই না। আমার নেশা অন্য কিছুর। তা কিসের নেশা দাদা? সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানোর নেশা। আপনি গাড়ি জোরে চালান ভাই, আমার সময় ফুরিয়ে আসছে। সুরঞ্জন বোতলটা পাশে রেখে স্পিড মিটারের দিকে তাকালো। গাড়ির গতি এখন 100 কিমি প্রতি ঘন্টা। সে অ্যাক্সিলেটারে আরও চাপল, কিন্তু অদ্ভুতভাবে গাড়ির স্পিড 100-র ওপরে আর উঠছে না। ইঞ্জিনটা কেমন যেন ভারী আওয়াজ করছে, যেন পিছনের সিটে কেউ টন টন ওজনের পাথর চাপিয়ে রেখেছে। সুরঞ্জন বিরক্তির সুরে বলল, শালা, গাড়ির ইঞ্জিনটা আজই খারাপ হওয়ার ছিল, স্পিড উঠছে না কেন? তাড়াহুড়ো করবেন না সুরঞ্জন বাবু, যা পাওয়ার তা তো আপনি পাবেনই, তবে সব কিছুরই একটা সঠিক সময় আছে। সুরঞ্জন চমকে উঠল। সে যুবকটিকে নিজের নাম বলেনি। বুকিং অ্যাপেও শুধু ড্রাইভার লেখা থাকে। তবে এই লোকটা তার নাম জানলো কি করে? সুরঞ্জনের মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কিন্তু মদের নেশা আর হীরের আংটির লোভ তার বুদ্ধিকে আচ্ছন্ন করে রেখেছিল। সে ভাবল, হয়তো অ্যাপে কোনোভাবে নাম দেখে নিয়েছে। রাত 1:40। গাড়ি এখন হাইওয়ের একটা অত্যন্ত নির্জন অংশে এসে পড়েছে। দুপাশে ঘন জঙ্গল, কোনো আলো নেই। শুধু গাড়ির হেডলাইটের আলোয় যতটুকু পথ দেখাচ্ছে ততটুকুই। বৃষ্টি এখন কমে গেছে। হঠাৎ সুরঞ্জনের নজরে এলো রাস্তার বাঁ দিকের একটা কালভার্ট। কালভার্টের পাশে একটা পুরনো বটগাছ তার ডালপাল্লা মেলে দাঁড়িয়ে আছে। জায়গাটা দেখা মাত্র সুরঞ্জনের চেনা ঠেকল। প্রায় আধ ঘন্টা আগেও সে ঠিক এই কালভার্ট আর বটগাছটা পার করে এসেছে। ধুর মশাই,
জিপিএসটা কি পাগল হয়ে গেল? একই রাস্তা দিয়ে দুবার যাচ্ছি কেন? কি হলো ভাই, গাড়ি থামাচ্ছেন কেন? রাস্তা ভুল হচ্ছে মনে হয়। এই কালভার্টটা আমি একটু আগেই পার করলাম। আমরা কি একই জায়গায় ঘুরছি? রাস্তা কখনো ভুল হয় না সুরঞ্জন বাবু, মানুষই ভুল পথে হাঁটে। এটা একটা বিশেষ জায়গা, এখানে কত মানুষের কত স্বপ্ন চুরমার হয়ে যায়, তার হিসাব কেউ রাখে না। যুবকটির কথাগুলো কেমন যেন হিয়ালির মতো লাগলো। সে আর কথা না বাড়িয়ে আবার গাড়ি ছুটালো। কিন্তু ঠিক 15 মিনিট পর আবার সেই কালভার্ট, সেই বুড়ো বটগাছ। সুরঞ্জনের চোখ দুটো আতঙ্কে কপালে উঠে গেল। কপাল দিয়ে ঘাম ঝরতে শুরু করেছে। আশ্চর্য ব্যাপার, আমি সোজা গাড়ি চালাচ্ছি, কোনো টার্ন নেইনি, তাহলে কালভার্টটা বারবার ফিরে আসছে কেন? কিছু কিছু রাস্তা আপনাকে সহজে যেতে দিবে না, বিশেষ করে যখন আপনার মনে পাপ থাকে। সুরঞ্জন বাবু, আপনার পকেটে যে পার্সটা আছে ওটা কার? সুরঞ্জন থতমত খেয়ে গেল। তার পকেটে একটা দামি চামড়ার পার্স রয়েছে, যেটা সে গত পরশু এক মাতাল প্যাসেঞ্জারের গাড়ি থেকে চুরি করেছিল। যুবকটা ওই পার্সের কথা জানলো কি করে? ওটা ওটা আমারই পার্স। আপনি এসব কি ভুলভাল বকছেন? আমি গাড়ি ব্যাক করছি, এই রাস্তায় আর যাব না। ব্যাক করে লাভ নেই, পিছন ফিরে তাকান, দেখতে পাবেন আপনার ফেরার পথ অনেক আগেই বন্ধ হয়ে গেছে। সুরঞ্জন পিছনে তাকালো, দেখল সত্যি গাড়ির পিছনে কোনো রাস্তাই নেই, শুধু এক ঘন কালো অন্ধকার। সুরঞ্জন বুঝতে পারল সে কোনো সাধারণ বিপদে পড়েনি। এই প্যাসেঞ্জার কোনো সাধারণ মানুষ নয়। দাদা, আমাকে মাফ করে দিন, আমি আপনার থেকে কোনো ভাড়া নেব না। আপনি দয়া করে গাড়ি থেকে নেমে যান। আমি নেমে গেলে আপনি একাই বা যাবেন কোথায়? আর আপনার মনের ওই ইচ্ছাটার কি হবে? আপনি তো আমার হাতের এই হীরের আংটিটা চান, তাই না? লোভ জিনিসটা এমনই যে চরম ভয়ের মুখে দাঁড়িয়েও মানুষকে অন্ধ করে দেয়। সুরঞ্জন হিতাহিত জ্ঞান হারিয়ে যুবকটির হাতটা খপ করে ধরে ফেলল। আংটি টেনে বের করার জন্য সে জোর দিল। এ কি, তোমার হাত এত ঠান্ডা কেন? এত ঠান্ডা হাত তো একমাত্র মরা মানুষের হয়। যুবকটি তখন ভয়ঙ্কর রূপ ধরে হাসতে লাগলো। সুরঞ্জন ভয়ে হাতটা ছেড়ে দিল। কি হলো সুরঞ্জন, নে আংটিটা। এটা নেওয়ার জন্যই তো তোর মনটা এতক্ষণ ছটফট করছিল। মৃত মানুষের জিনিস চুরি করা তো তোর পুরনো অভ্যাস। না না, আমার কিছু দরকার নেই, আমি কখনো চুরি করব না। ভয়ে সুরঞ্জন গাড়ি থেকে নেমে ছুটতে লাগলো। কিছুটা যাবার পরই দেখলো রাস্তাতে একটা গাড়ি উল্টো হয়ে পড়ে আছে, আর সেই গাড়ির তলায় একটা অর্ধেক শরীর বাইরে বেরিয়ে আছে। পরনে সেই বরের সাজ, মাথা ফেটে রক্ত ঝরছে, আর হাতের আঙ্গুলে জলজল করছে সেই হীরের আংটিটা। এ তো সেই যুবকটা যে এতক্ষণ আমার গাড়িতে ছিল। তাহলে যুবকটা কি অ্যাক্সিডেন্টে মারা গেছে? সে নিজের বিয়ে বাড়িতে যাবার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে, কিন্তু আমার সাথে এর কি সম্পর্ক? ততক্ষণে সেই যুবকটি তার ভয়ঙ্কর মূর্তি নিয়ে সুরঞ্জনের কাছে চলে এসেছে। তুই ভেবেছিলি
হাইওয়ের অন্ধকারে করা পাপ হাইওয়েতেই ঢাকা পড়ে যায়, কেউ দেখতে পায় না। আজ থেকে ঠিক 1 বছর আগে এই কালভার্টের কাছেই তোর গাড়ির ধাক্কায় একটা বাইক আরোহী ছিটকে খাদে পড়ে গিয়েছিল, মনে আছে তোর? না না, আমি আমি ইচ্ছে করে ধাক্কা মারিনি, ওটা অ্যাক্সিডেন্ট ছিল। অ্যাক্সিডেন্ট ছিল? কিন্তু তারপর তুই কি করেছিলি? গাড়ি থামিয়ে লোকটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে তার পকেটে থাকা তার মায়ের ওষুধের শেষ জমানো টাকা কটা তুই চুরি করে নিয়েছিলি। ছটফট করতে করতে লোকটা এই রাস্তার ওপরেই মারা গিয়েছিল। আমাকে আমাকে ক্ষমা করে দাও, আমি টাকা ফেরত দিয়ে দেবো, আমাকে বাঁচতে দাও, আমার ছোট ছোট বাচ্চা আছে। মুক্তি? মুক্তি এত সহজে পাওয়া যায় না সুরঞ্জন। আমিও তো মুক্তি চাই। আমার বিয়ে ছিল, কত স্বপ্ন ছিল আমার আর মীনাক্ষীর, কিন্তু নিয়তির খেলা দেখ, আমি পৌঁছাতে পারলাম না। আমার আত্মাই হাইওয়ের বুকেই আটকে গেল। কিন্তু আমি একা কেন থাকবো? এই অন্ধকারে আমার একজন সঙ্গী চাই। আজ থেকে তুই হবি আমার সঙ্গী। এই হাইওয়েতেই তুই আর আমি রোজ রাতে ঘুরবো, অপরাধী মানুষদের সন্ধান করব। না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। যুবকের সেই ভয়ঙ্কর মূর্তিটা তার শক্ত বরফ শীতল হাতটা দিয়ে সুরঞ্জনের গলাটা চেপে ধরল। সুরঞ্জনের মনে হলো তার শ্বাসনালীটা ছিঁড়ে যাচ্ছে। আমার আমার দম বন্ধ হয়ে আসছে। বাতাস নেবার জন্য সে ছটফট করতে লাগলো, কিন্তু তার হাতের গ্রাস থেকে মুক্ত হওয়ার ক্ষমতা সুরঞ্জনের ছিল না। ধীরে ধীরে সুরঞ্জনের চোখের সামনে চারপাশ আবছা হয়ে আসতে লাগলো। একসময় সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। এটাই তোর শাস্তি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।